হুম, শুরু হয়ে গেছে রেকর্ডিং। যাই হোক, তোমাদের আজকে আমি পড়াবো বেদান্ত। শুরু করব ইন্ট্রোডাক্টরি। আজকে কম টাইমই পড়াবো, 1 ঘন্টার মতো। টাইমটা অল্প। আজকে একটু আমারও বেরোনো আছে। তো তোমরা তো নিশ্চয়ই এর আগে বেদান্ত পড়েছো। কেউ মাস্টার্সে যেমন সঞ্চিতা, আহ, জানি এর বেদান্ত ছিল। আর বৈশাখীর ছিল না মনে হয়। বৈশাখী পড়েছে মনে হয় এর আগে। বৈশাখী এর আগে পড়েছো তো? আর হ্যাঁ। পায়েল বা এরা যারা আছো, জানি না তোমরা কতটা কি পড়েছো। পায়েল মনে হয় পড়েছে হ্যাঁ বারাসাতে। স্যার, হ্যাঁ আমাদের ইউনিভার্সিটিতে করানো হয়েছিল স্যার, অদ্বৈত বেদান্ত। করানো হয়েছিল। হ্যাঁ, থার্ড সেমিস্টারে হয়েছিল স্যার। যাই হোক, ঠিক আছে। আবার দেখো, ইয়ে দেবাশিস যারা আছো বা অন্যরা, মোটামুটি গ্র্যাজুয়েশনে দেখো, প্রত্যেক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনে একটা বেসিক বেদান্তের সিলেবাস থাকে। আর তাছাড়া মাস্টার্সেও মোটামুটি থাকে। আহ, বাঁকুড়া ইউনিভার্সিটিতে মনে হয় খুব একটা ছিল না। যাই হোক, তার আগে আরেকটা কথা বলি, এখানে দুটো ব্যাচের ছেলেমেয়েরাই আছো। আহ, কিছুদিন এখন এইভাবে চলবে, যতদিন না তোমাদের আর কিছু যেমন পেপার ওয়ানের টপিক, পুরোনো ব্যাচের আর অল্প কিছু বাকি আছে, কমিউনিকেশন হয়ে গেল। আর এদিকে লজিক্যাল রিজনিং আর ইন্ডিয়ান লজিকটা আছে, তাহলে তোমাদের শেষ হয়ে যাবে। আর নতুন ব্যাচের ধরো কমিউনিকেশন হলো, আর এদিকে ইন্ডিয়া ওয়েস্টার্ন লজিকটা শুরু হয়েছে। আহ, আর কিছু হয়েছে এরকম। তো অসুবিধার কিছু নেই, যেমন চলছে চলুক। তোমাদের নতুন যারা ভর্তি হয়েছে, তোমাদের বাকিগুলো পরপর করে দেওয়া হবে। বুঝতেই পারছো, ধরো টোটাল নাম্বার অফ মানে স্টুডেন্টস যতদিন না বাড়ছে ততদিন আলাদা করা যাবে না এইভাবে। কেননা বুঝতেই পারছো, ফিসটাও কম নেই অনেক। আর 4 দিন করে ক্লাস, ধরো তাদেরকেও পেমেন্ট করার একটা ব্যাপার আছে। তো তো আমাকে মোটামুটি একটু ম্যানেজ করতে হবে কিছুদিন, তারপর তোমাদের আলাদা করে দেবো। ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদের আমি শুরু করি। যাই হোক, বেদান্ত, আমি ভিডিওটা অফ করে দিলাম। বেদান্ত কাকে বলে? বলো দেখি, পায়েল বলো দেখি, বেদান্ত কাকে বলে? স্যার, বেদের শেষ ভাগ যেটা, সেটা তো বেদান্ত বলা হয়েছে। যেটা হুম, উপনিষদের অংশ তো স্যার, যে এইটুকুই মনে জান। আচ্ছা, আর অন্য কেউ পারবে? বৈশাখী পারবে? উপনিষদ বা বেদের শেষ ভাগই বেদান্ত। একটা শ্লোক আছে, সেটা মনে আছে? আহ, আচ্ছা, আচ্ছা, এক সঞ্চিতা। মিনিট। সঞ্চিতার তো কোনো কথাই নেই, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যালো। আমি আমি একটু মানে বাইরে আছি, তো আমি ক্লাস শুনছি, যে আমি মানে বেশ, ঠিক বাইরে আছে, কিছু কাজে বলো। আর রয়েছে। অন্যরা যারা আছো, দেবস্মিতা আছো, প্রিয়া আছো, তারপরে তরুণ আছো, উম তারপরে সমাধি আছো। তোমরা পারবে? স্যার, অখণ্ড সচ্চিদানন্দম ওটা বলছেন কি? না, 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 অখণ্ড সচ্চিদানন্দ অবাঙ্গনগোচরং, ওটা তো বেদান্ত সারের মঙ্গলাচরণ শ্লোকটা। তাহলে কোনটা বলছেন? ঠিক আছে, আমি শুরু করছি। যাই হোক, অসুবিধা নেই, না জানলেও ক্ষতির কিছু নেই, আর জানলেও ক্ষতির কিছু নেই, জেনে যাবে। যাই হোক, আমরা দেখো, আমি একটু ইতিহাসটা প্রথম থেকে শুরু করছি। দেখবে বেদিক উপনিষদিক ওয়ার্ল্ড ভিউ যারা পুরোনো ব্যাচে আছো, তারা পেয়েছিলে এই জায়গাটা। আমি তাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা আবার তোমাদের বলবো যখন বেদান্তের ক্লাস পাবে তোমরা। তো নতুন ব্যাচে যারা আছো তাদেরও সমস্যার কিছু নেই, আবার ওই জায়গাটা বলছি। আশা করছি সমস্যা হবে না। দেখো, প্রথমত আমরা ভারতীয় দর্শন, আমরা ইন্ডিয়ান ফিলোসফি পড়ছি। সেখানে আমাদের বেসিক কিছু জায়গা সবসময় কিন্তু মাথায় আছে, মাথায় রাখতেও হবে। এবং সেখান থেকে আমরা কিভাবে আসছি, আমাদের ওই পথটা, সিঁড়ি ধাপটা, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। যাই হোক, আমাদের প্রাচীন যে ভারতীয় সমাজ বলো, আমাদের প্রাচীন ভারতীয় আহ সমাজ ব্যবস্থা, তাই তো, সেই ব্যবস্থার উপর নির্ভর করে আমাদের বেদের বিভাগটাও সেইভাবে করা হয়েছিল।
এবং আমাদের যে জীবনের যে ৪ টে আশ্রম, জীবনের ৪ টে ধাপ, হ্যাঁ? সেই ধাপটাও কিন্তু সেই বেদের উপর নির্ভর করে গড়ে উঠেছিল। বা তার উপর নির্ভর করে বলতে পারি, বেদের বিভাগটাও হয়েছিল। তাই তো? কেন বলছি এই কথাগুলো? দেখো, আমাদের তার আগেও আরেকটু বলে দিই যে আমাদের ভারতীয় দর্শন মোটামুটি ২ টো সম্প্রদায়ে বিভক্ত, আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়। তাই তো? আমরা নাস্তিক সম্প্রদায়ে পাচ্ছি চার্বাক জৈন বৌদ্ধ, আস্তিক সম্প্রদায়ে পাচ্ছি কি? ন্যায় বৈশেষিক মীমাংসা এই সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত। তাই তো? আমরা বলছি মীমাংসা এবং বেদান্তকে ডাইরেক্ট বেদ নির্ভর এবং ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ এগুলোকে বলছি কি? এরা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে ঠিকই কিন্তু স্বতন্ত্র যুক্তি নির্ভর। তাদের দর্শনটা পুরোপুরি বেদের উপরই নির্ভর করে গড়ে উঠেছে এরকম নয়, নিজস্ব যুক্তি নির্ভর। আর এদিকে চার্বাক জৈন বৌদ্ধ, চার্বাকটা সম্পূর্ণ নাস্তিক এবং জৈন বৌদ্ধ অংশত নাস্তিক। কেন? না জৈন বৌদ্ধ কিছু স্পিরিচুয়াল এন্টিটি স্বীকার করে। হুম? একেবারে তারা শুধুমাত্র বেদকে প্রমাণ হিসাবে মানে না ঠিক কথাই। কিন্তু তারা কিছু স্পিরিচুয়াল এন্টিটি স্বীকার করে। তাই তো? সেই জন্য যেমন হচ্ছে যে জৈন বৌদ্ধ কি? আমাদের মুক্তি স্বীকার করে। তাই তো? আমাদের আত্মা স্বীকার করে, কর্মবাদ স্বীকার করে, পুনর্জন্ম স্বীকার করে, তাই তো? এবং জৈনরা বৃক্ষ, শিলা ইত্যাদিকে আ দেবতা জ্ঞানে পুজো করে, সেটাও করে। এবং বৌদ্ধদেরকে মহাবীরকেও পুজো করতে দেখি পার্শ্বনাথের মন্দিরে, পার্শ্বনাথ বা পরেশনাথকে ভগবান হিসেবে পুজো করতে দেখি। আমরা বৌদ্ধ দর্শনেও দেখতে পাই বৌদ্ধদেবের মন্দির যেগুলো, বৌদ্ধ মঠ, সেখানে অ্যাকচুয়ালি কার পুজো করা হয়? বৌদ্ধদেবের পুজো করা হয়। বৌদ্ধদেব কিন্তু বলে যাননি যে আমার পুজো করতে হবে। কিন্তু পুজো করা হয় সেখানে সেই ধ্যান ধারণাটা আছে যে উনি যেহেতু আমাদের এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা, তাকে সম্মানার্থে তার পুজো। তাই তো? অ্যাকচুয়ালি তার মানে তার প্রতি সম্মান জ্ঞাপন আর কিছু নয়। তো যাই হোক, তাহলে এই দুটো দর্শন সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু স্পিরিচুয়াল এন্টিটি স্বীকার করা হচ্ছে। তাই তো? স্পিরিচুয়াল কিছু রিচুয়ালস স্বীকার করা হচ্ছে। তার জন্য এই দুটি সম্প্রদায়কে অংশত নাস্তিক বলা হচ্ছে। যাই হোক, এরপর আমরা চলে আসি যে মীমাংসা এবং বেদান্ত। এই দুটি সম্প্রদায় সরাসরি বেদের উপর নির্ভরশীল। আমরা সবাই জানি যে একটা জ্ঞানকাণ্ডের উপর, একটা কর্মকাণ্ডের উপর। জ্ঞানকাণ্ডের উপর কোনটা? না বেদান্ত দর্শন। কর্মকাণ্ডের উপর কোনটা? না মীমাংসা দর্শন। আমার মনে হয় তোমরা যদি কেউ ক্লাস নোটটা ভালো করে নিতে পারো, যেমন বলছি নিয়ে নাও, খুব সুবিধা হবে। ঠিক আছে? তো মেটেরিয়ালস যেটা দেওয়া হবে সবসময় তো এইভাবে গুছিয়ে নাও দেওয়া হতে পারে। হুম? তো মীমাংসা সম্প্রদায় বেদের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। আর কি বেদান্ত সম্প্রদায় জ্ঞানকাণ্ডের উপর নির্ভরশীল। দেখো কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড, আমি এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড প্রসঙ্গে আমি এরপর বেদে ঢুকবো যেটা এর আগে আলোচনা করতে যাচ্ছিলাম। যে জ্ঞানকাণ্ডের আলোচ্য বিষয়বস্তুটা কি, কর্মকাণ্ডের আলোচ্য বিষয়বস্তুটা কি, এখানে আমার প্রশ্ন উঠবে তো। আরেকটা বলা হয় একে পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। তাই তো? তো এই যে বেদান্ত দর্শন এবং মীমাংসা দর্শন, একটাকে বলা হচ্ছে কি? একটাকে বলা হচ্ছে উত্তর মীমাংসা, একটা পূর্ব মীমাংসা, একটা বেদের জ্ঞানকাণ্ডের উপর নির্ভরশীল, একটা কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। তাহলে জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড এখানে একটা বড় প্রশ্ন। জ্ঞানকাণ্ড যেখানে শুধুমাত্র বলা হয় জ্ঞানটায়, জ্ঞানের জ্ঞানটাকেই প্রাধান্য দেওয়া হয়, জ্ঞানটাই বলা হয় আল্টিমেট রিয়েলিটি কে, আমার আল্টিমেট রিয়েলিটিতে অ্যাটেন্ড করতে গেলে জ্ঞানটারই প্রাধান্য। জ্ঞানটাই পারে একমাত্র সেই মোক্ষ বা মুক্তির দিকে আমাকে পৌঁছাতে। আমার ব্রহ্ম জ্ঞান। ওইজন্য বেদান্তেতে বলা হয় দেখবে, আমার মোক্ষ বা মুক্তি মানে কি? ব্রহ্ম জ্ঞান। বুঝতে পেরেছ? মীমাংসা দর্শনে তারা কিন্তু এই জ্ঞানকাণ্ডে বিশ্বাসী নয়, তারা কর্মে বিশ্বাসী। কর্ম মানে কি এখানে? কর্ম মানে যাগযজ্ঞ। বুঝতে পেরেছ? মীমাংসা দর্শনের একটা ফল্ট আছে। মানে একটা সুন্দর একটা উপস্থাপনা দেখো যে মীমাংসা দর্শন কি বলে, তাদের মীমাংসা দর্শন এই যে মোক্ষ বা মুক্তি আমরা বলছি, আমরা মীমাংসা দর্শন বাদ দিয়ে অপরাপর অন্যান্য সকল ভারতীয় দর্শন সম্প্রদায়, আস্তিক ভারতীয় দর্শন সম্প্রদায় মাত্রই আমরা দেখতে পাই কি? মোক্ষ বা মুক্তি মাত্রেই কিন্তু এই জগৎ জীবনের, এই জন্ম মৃত্যুর এই সার্কেল থেকে মুক্তি। বোঝা গেছে?
জগৎ জীবন থেকে মুক্তি, এই জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্তি, এই জগতে দুঃখের থেকে মুক্তি, তাই তো? চিরতরে নিবৃত্তি। এখানে দু একটা প্রসঙ্গ আমি অন্য দিক থেকে টানবো। যেমন সাংখ্যরা বলছেন মুক্তি মানে কি? সাংখ্যরা বলছেন যে অত্যন্তিক এবং ঐকান্তিক, তারা অত্যন্তিক এবং ঐকান্তিক মুক্তি মানেন। সাংখ্যরা বলছেন যে মীমাংসকরা যে মুক্তির কথা বলেন সেই মুক্তির দ্বারা অত্যন্তিক এবং ঐকান্তিক মুক্তি সম্ভব নয়। মীমাংসকরা কোন মুক্তির কথা বলেন? মীমাংসকদের মতে মুক্তি মানে স্বর্গলাভ। মীমাংসকদের মতে মুক্তি মানে কি? স্বর্গলাভ। বুঝতে পেরেছো? অন্যান্য অপর ভারতীয় দর্শন সম্প্রদায়ের মতে মুক্তি মানে কিন্তু স্বর্গলাভ নয়। মুক্তি মানে এই জগৎ জীবনের দুঃখ থেকে মুক্তি, চিরতরে মুক্তি, অত্যন্তিক এবং ঐকান্তিক মুক্তি। সাংখ্যরা প্রথমত বলছেন মীমাংসকরা কি? মীমাংসকদের যে মুক্তি সেটা মুক্তিই নয়। সেটা আমি স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। এবং তারপরে বলছেন যে সাংখ্যরা বলছেন আমাদের মতে যে মুক্তি সেটাই একমাত্র সঠিক মুক্তি, অন্যান্য দর্শন মতে যে মুক্তি সেটা সঠিক নয়। ঠিক আছে, আমি এগুলো সব বলবো। দেখো, মীমাংসকদের মুক্তিটা অন্যান্য দর্শন সম্প্রদায়ের মুক্তি তাহলে কি হলো? না এই জগৎ জীবনের দুঃখ থেকে মুক্তি, মানে চিরতরে নিবৃত্তি। মানে এর একবার যদি মুক্তি ঘটে যায় কারো কিন্তু আর দ্বিতীয়বার এই মর্তে ফিরে আসার সম্ভাবনা থাকে না, তাই তো? তো মীমাংসকদের মতে যে মুক্তি সেটা কিন্তু এই ধরনের মুক্তি নয়। তাদের মুক্তিটা হলো কি? আমাদের স্বর্গলাভ। বোঝা গেছে? স্বর্গলাভ কেমন হবে? না বলা হচ্ছে যে এখানে কর্ম মানে কি? যাগযজ্ঞ পূজা অর্চনা, এটাই তাদের মতে কর্ম, তাই তো? এরপর কিছু কি বিহিত অবিহিত কর্ম আছে? অবশ্যই বিহিত কর্ম। তো যাগযজ্ঞ পূজা অর্চনা, আমরা ভালো কর্ম করলাম, ভালো কর্ম করার ফলে আমাদের কি হলো? আমাদের অপূর্ব উৎপন্ন হলো। ভালো কর্ম করার ফলে আমাদের কি উৎপন্ন হলো? অপূর্ব। সেই অপূর্ব সঞ্চিত থাকছে কোথায়? না অদৃষ্টে। আমাদের মৃত্যুর পর এরকম নয় যে আমাদের ভালো কর্ম করলাম আর সঙ্গে সঙ্গে উপর দিকে উঠে গেলাম, স্বর্গে চলে গেলাম, সেটা নয়। ভালো কর্ম করলাম, অদৃষ্টে আমাদের অপূর্ব সঞ্চিত থাকলো। আমাদের মৃত্যুর পর সেই অপূর্ব অনুযায়ী আমাদের কি হবে? আমাদের স্বর্গলাভ হবে। বোঝা গেল ব্যাপারটা? যে আমরা এই জীবনে আমরা যে যাগযজ্ঞ পূজা অর্চনা করলাম সেই ভালো কর্ম করার ফলে আমাদের কি হবে? আমাদের অপূর্ব উৎপন্ন হবে। সেই অপূর্ব এরকম নয় যে আমাদের সঙ্গে সঙ্গে এই জীবনেই আমি অপূর্ব উৎপন্ন হলো আর স্বর্গে চলে গেলাম উঠে, সেরকম নয়। আমাদের মৃত্যুর পর সেই অপূর্ব যেটা অদৃষ্টে সঞ্চিত ছিল সেই অপূর্ব অনুযায়ী হুম অপূর্ব জন্য আমরা কি হয়? আমরা কি করি? স্বর্গ লাভ করি। এটা মীমাংসকদের মত। বোঝা গেল? কিন্তু এর বিরুদ্ধে আপত্তি আছে। কি কি আপত্তি আছে? তিনখানা আপত্তি আছে মীমাংসকদের মুক্তির বিরুদ্ধে। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, মীমাংসকদের মুক্তির বিরুদ্ধে তিন প্রকার আপত্তি, সেটা অ্যাকচুয়ালি সাংখ্যরাই তুলেছেন। ঠিক আছে, দেখো, এটাই প্রসঙ্গে এলো বলে বলে দিলাম, তোমাদের কাজেও লাগবে। আহ প্রথমত বলা হচ্ছে যে মীমাংসকদের মুক্তিটা তো স্বর্গলাভ। তো স্বর্গেতেও তো বিভাগ আছে। ইন্দ্র রাজা, স্বর্গের রাজা কে? ইন্দ্র। তাহলে স্বর্গের রাজা ইন্দ্র বা অন্যান্য দেবতাগণ যেভাবে স্বর্গে বাস করেন, তুমি তো গিয়ে স্বর্গে সেভাবে বাস করবে না, তুমি তো প্রজা হিসাবে বাস করবে ওখানে। তো তাহলে তোমার তো মনে এরকম বৈরী ভাব হতেই পারে যে আমি ইন্দ্রের মতো, আমিও স্বর্গে আছি, আমি ইন্দ্রের মতো সুখ ভোগ করবো, আমার এই সুখে হচ্ছে না। বোঝা গেল প্রথম পয়েন্টটা? যে প্রথম পয়েন্ট হলো যে তুমি যে স্বর্গে গেলে ওখানে ইন্দ্র স্বর্গের রাজা, আর তুমি হলে স্বর্গের প্রজা। তাহলে তোমার মনে তো এরকম বৈরী ভাব উৎপন্ন হতেই পারে, এরকম ইচ্ছা জন্মাতেই পারে যে ইন্দ্র যে সুখ ভোগ করছে আমি সেই সুখ ভোগ করব, তাই তো? তার ফলে তোমার মনে বৈরী ভাব উৎপন্ন হলো। আর বৈরী ভাব উৎপন্ন হওয়া মানেই কি? তোমাকে আবার মর্তে ফিরে আসতে হবে, তাই তো? 2 নাম্বার, এই যে স্বর্গে গেলে
স্বর্গে যাওয়ার জন্য যে যাগযজ্ঞ পূজা অর্চনাদি করতে হয়েছিল সেখানে কি করতে হয়েছিল? পশু বলি, তাই তো? কিন্তু পশু বলি কি সেটাও তো এক প্রকার হিংসা। আর হিংসাত্মক কর্ম কখনো মানুষকে চিরতরে স্বর্গে বা চিরতরে মুক্তির দিকে পাঠাতে পারে না। তাই সেজন্য তোমাকে আবার মর্তে ফিরে আসতে হবে। ৩ নাম্বার, এটা অন্যান্য দর্শন সম্প্রদায়রা যেমন স্বীকার করেন যে আমার একবার মোক্ষ বা মুক্তি যদি ঘটে যায় তাহলে কখনোই আমাকে আর এই জন্মের জগৎ জীবনের দিকে ফিরে তাকাতে হবে না, আমার ফিরে আসতে হবে না, তাই তো? কিন্তু এই যে স্বর্গলাভ, সেই স্বর্গলাভটা কেমন? যে তুমি এখানে কিছু পরিমাণ ভালো কাজ করেছো, তোমার ফল অর্থাৎ অপূর্ব কি অদৃষ্টে সঞ্চিত হয়েছে এবং সেই অনুযায়ী তুমি স্বর্গ লাভ করেছো। কিন্তু তোমার তো একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম তুমি ভালো কাজ করেছো এবং তার জন্য তোমার নির্দিষ্ট পরিমাণ অপূর্ব তোমার অদৃষ্টে সঞ্চিত হয়েছিল। তাহলে সেই অপূর্ব অনুযায়ী তুমি স্বর্গ লাভ করেছো। তাহলে সেই ফল স্বর্গে একদিন না একদিন শেষ হয়ে যাওয়ারই কথা। তাহলে যখন তোমার সেই ফল শেষ হয়ে যাবে তখন তোমাকে আবার কিন্তু মর্তে ফিরে যেতে হবে। বোঝা গেল? এই ৩ টে কারণ দর্শিয়ে সাংখ্যরা দেখাচ্ছেন যে মীমাংসকরা যে মুক্তির কথা বলছেন অর্থাৎ স্বর্গলাভ, সেই স্বর্গলাভ আসলে হুম চিরতরে মানে ঐকান্তিক বা ঐকান্তিক নিবৃত্তি হতে পারে না। ৩ টে স্টেপ ৩ টে অর্থ বোঝা গেল তো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার বলছি এরপর দেখো স্যার অত্যান্তিক আর ঐকান্তিক যে ওটা নিবৃত্তি বলবো, সেটা একটু ওটা বলবো, ওটা বলবেন? বলবো, ওটা বলবো। ওটা বুঝতে দেখো পারিনি। হ্যাঁ স্যার। ওটা বলবো, ওটা আমি বলিনি। ওটা জাস্ট ২ টো শব্দ ইউজ করেছি এখনো পর্যন্ত। আচ্ছা স্যার। অত্যন্তিক এরপর আমি ওটাই বলবো যে অত্যন্তিক দুঃখ নিবৃত্তি। এরপর আমার প্রশ্ন জাগবে কি এখান থেকে? সাংখ্যরা বলছেন যে আমাদের মতে যে মুক্তি সেটা অত্যন্তিক এবং ঐকান্তিক মুক্তি। মীমাংসকদের মতে যে মুক্তি সেটা অত্যন্তিক বা ঐকান্তিক মুক্তি নয়। তাহলে অত্যন্তিক এবং ঐকান্তিক এই কথা দুটির অর্থ কি? এখানে প্রশ্ন জাগবে। অত্যন্তিক এটার অর্থ কি? অত্যন্তিক মানে কি? চিরতরে দুঃখ নিবৃত্তি। অত্যন্তিক মানে কি? চিরতরে দুঃখ নিবৃত্তি। সাংখ্যরা বলছেন যে আমার যদি এরকমই হয় যে আমি কিছুদিন গিয়ে আমি স্বর্গবাস করলাম কিছুটা পরিমাণ, হ্যাঁ? কিন্তু আবার যদি আমাকে মর্তে ফিরে আসতে হয় তাহলে সেই মুক্তি আমার নিয়ে লাভটা কি হবে? আমাকে এরকম মুক্তি দরকার যেটা অত্যন্তিক এবং ঐকান্তিক হবে। তাহলে অত্যন্তিক মানে কি? অত্যন্তিক মানে চিরতরে দুঃখ নিবৃত্তি। আর ঐকান্তিক মানে কি? পুনর্বার দুঃখ যাতে না হয় সেই সম্ভাবনাও নিবৃত্তি। বোঝা গেল? অত্যন্তিক মানে চিরতরে দুঃখ নিবৃত্তি আর ঐকান্তিক মানে কি? পুনর্বার মানে পুনরায় যাতে আর দুঃখ না হয়, পুনরায় যাতে আর দুঃখ ভোগ করতে না হয় সেই সম্ভাবনারও নিবৃত্তি হচ্ছে কি? ঐকান্তিক। বোঝা গেল? ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। বোঝা গেল? মানে পুনর্বার কোনো কিছুর সম্ভাবনাও হ্রাস করা সেটা হচ্ছে ঐকান্তিক। আর অত্যন্তিক মানে কি? চিরতরে। তাহলে অত্যন্তিক দুঃখ নিবৃত্তি কি? না চিরতরে দুঃখ নিবৃত্তি। আর ঐকান্তিক দুঃখ নিবৃত্তি কি? না পুনর্বার দুঃখ হওয়ার সম্ভাবনাও নিবৃত্তি। বুঝতে পেরেছো? এই পর্যন্ত বোঝা গেছে সবার? স্যার তাহলে দুটোই চিরতরেই তো হচ্ছে স্যার। একটা হচ্ছে চিরতরে, দুটো ঘুরিয়ে বলা হচ্ছে। ইন্ডিয়ান ফিলোসফির হ্যাঁ ঘুরিয়ে স্যার। বলা অভ্যাস। বুঝতে পরেরটা তো পেরেছো? একই রকম একই কথা বলা হচ্ছে মানে এক কথা বলা হচ্ছে দেখো একটু আলাদা। আমি এখানে ডাইরেক্টলি বলছি, ওখানে ইনডাইরেক্টলি বলছি। হ্যাঁ, এটাই হুম, আরকি। হুম, যে হুম, এখানে স্যার। হ্যাঁ, এখানে চিরতরে দুঃখ নিবৃত্তি আমি বলে দিচ্ছি। তাতেও যদি কারো কনফিউশন থাকে তার জন্য আবার একটা শব্দ ওরা উদ্ভাবন করেছে। যে পুনর্বার সম্ভাবনার হ্রাস আরকি। পুনরায় যাতে না হয়। বোঝা গেল? তো যাই হোক, এই দুটির অর্থ। একটি অত্যন্তিক প্রথমটি চিরতরে আর ঐকান্তিক মানে পুনর্বার সম্ভাবনা হ্রাস। কোন প্রকার সম্ভাবনা আর নেই। এই হলো তোমার সাংখ্যদের মত। এরপর সাংখ্যদের মত আছে, সেটা আমি অল্প একটু বলে দিই ২ মিনিট। যে বক্ত অব্যক্ত বিজ্ঞানাৎ। বুঝতে পেরেছো? ব্যক্ত অব্যক্ত বিজ্ঞানাৎ। ৩ নাম্বার কারিকাতে আছে দেখবে। সাংখ্য কারিকার ৩ নাম্বার কারিকাতে আছে দেখবে যে তারা কি বলছেন মুক্তিটা কেমন মুক্তি হতে হবে? না ব্যক্ত অব্যক্ত আর এর জ্ঞান। আমরা সাংখ্য দর্শন মতে দেখতে পাই পুরুষ প্রকৃতি এবং প্রকৃতির থেকে আমরা এই
জগতের আমরা কি উৎপত্তি সেটা দেখতে পাই আস্তে, আস্তে। মহৎ বা বুদ্ধি, অহংকার, তাই তো? মন, তারপরে কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, কি আমি ভুল বলছি? প্রকৃতি, মহৎ বা বুদ্ধি, তারপরে অহংকার, তারপরে কি? আ তারপর হচ্ছে যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, মন, তারপরে আ পঞ্চ আ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। না এই স্যার, গেল, পঞ্চ তন্মাত্রা থেকে পঞ্চমহাভূত। হ্যাঁ, ওটাই বলছি। পঞ্চ হ্যাঁ, তন্মাত্র, তারপর পঞ্চ মহাভূত। এটা এবারে ক্রমটা হচ্ছে পঞ্চ তন্মাত্র থেকে, আর এখানে প্রকৃতি থেকে মহৎ বা বুদ্ধি, তারপর অহংকার, অহংকার থেকে বাকি এই নিচের গুলো, তারপরে লাস্টে তন্মাত্র থেকে পঞ্চ মহাভূত। এবারে মহাভূত থেকে আমাদের জগতের যত কিছু এগুলো মানে এই যে আমাদের কি বলবো? স্থূল যে বস্তু, যত কিছু স্থূল বস্তু সব কিন্তু পঞ্চ মহাভূত থেকে। বুঝতে পেরেছ? এটা লাস্ট। এই গেল আমাদের এরপর আমাদের এখানে মূল কথায় আসি যে প্রকৃতির বৈশিষ্ট্যটা কেমন, পুরুষের বৈশিষ্ট্যটা কেমন? হুম? প্রকৃতির মধ্যে আবার ব্যক্ত এবং অব্যক্ত। ব্যক্ত বা প্রকাশিত, তাই তো? আর অব্যক্ত মানে অপ্রকাশিত বা প্রধান রূপ প্রকৃতি। এখানে অনেক ফাংশনাল ব্যাপার আছে যে অব্যক্ত প্রকৃতি মানে কি মূলা প্রকৃতি বলা হচ্ছে, কারণ রূপ প্রকৃতি। এখানে কি আমরা প্রকৃতি জানি যে ত্রিগুণাত্মক, সত্য, রজ এবং তম গুণাত্মক। এই সত্য, রজ, তম গুণাত্মক যে প্রকৃতি, এই অবস্থায় কি সাম্যাবস্থা রূপ যে প্রকৃতি, এই অব্যক্ত অবস্থার যে প্রকৃতি সেটা কি সেখানে সেই তিনটি গুণ সাম্যাবস্থায় থাকে। কিন্তু ব্যক্ত বা প্রকাশিত রূপ প্রকৃতি সেখানে কি থাকে? বৈষম্য অবস্থায় থাকে। এই প্রথম যে প্রধান রূপ প্রকৃতি সেটাকে বলা হচ্ছে কি অব্যক্ত প্রকৃতি। আর মহৎ বা বুদ্ধি থেকে শুরু করে পঞ্চ মহাভূত পর্যন্ত এই যে এগুলোকে বলা হচ্ছে ব্যক্ত বা অপ্রধান রূপ প্রকৃতি বা কার্যরূপ প্রকৃতি, তাই তো? এই প্রসঙ্গে আর এইটা গেল প্রকৃতির, আরেকটা গেল কি এই প্রকৃতি বাদ দিয়ে কি আছে না পুরুষ। সেই পুরুষ কি? এই দেখো ব্যক্ত এবং অব্যক্ত দুটো থেকেই ভিন্ন, যেটাকে বলা হচ্ছে তাই তো? তো সাংখ্য দার্শনিকরা বলছেন এই ব্যক্ত, অব্যক্ত এবং এর জ্ঞান থেকেই আমাদের একমাত্র মুক্তি হয়, এবং যেটাকে বলা হয় বিবেক জ্ঞান। এখানে আরো কিছু ফাংশনাল ব্যাপার আছে। কি কি ব্যাপার আছে না দেখবে আমাদের এটাকে অনেক ভাবে বলতে পারি সাংখ্যদের, যেহেতু বলছি এটা বলেই দিই যেহেতু টাইম নিল, যে তত্ত্বান্তর প্রসূতি তত্ত্বান্তর প্রসূত নয়। তত্ত্বান্তর প্রসূতিও বটে, প্রসূতও বটে। তত্ত্বান্তর প্রসূতিও নয়, প্রসূতও নয়। পরপর লিখে নাও। কেউ কেউ শুনেছ, কেউ কেউ শোনোনি। ১ নম্বরে লিখো, তত্ত্বান্তর প্রসূতিও নয়, প্রসূতও নয়। তত্ত্বান্তর প্রসূতও নয়, প্রসূত মানে যিনি প্রসব করেন। আর একবার বলুন স্যার একটু। প্রসূত মানে কোনো কিছুর থেকে উৎপন্ন হয়েছেন যিনি। না স্যার, তৎ ওটা যেটা বললেন তত্ত্বান্তর। তত্ত্বান্তর প্রসূতও নয়, প্রসূতিও নয়। মানে অন্য কোনো তত্ত্বকে প্রসব করে না, তার থেকে অন্য কোনো তত্ত্বের সৃষ্টি হয় না, আবার অন্য কোনো তত্ত্বের থেকে সৃষ্টিও তিনি হননি। তত্ত্বান্তর প্রসূতিও নয়, তত্ত্বান্তর প্রসূতও নয়। তত্ত্বান্তর প্রসূতিও নয়, তত্ত্বান্তর প্রসূতও নয়। এটাকে পুরুষ, পুরুষ, পুরুষ দেখো কোনো তত্ত্ব থেকে উৎপন্নও হয়নি, এবং পুরুষ দেখো কোনো তত্ত্বকে উৎপন্ন করে না, তাহলে প্রসূতিও নয়। ২ নাম্বার, তত্ত্বান্তর প্রসূত নয় কিন্তু তত্ত্বান্তর প্রসূত বটে। তত্ত্বান্তর প্রসূত নয় কিন্তু তত্ত্বান্তর প্রসূতি বটে। মানে কি কোনটা? প্রকৃতি, মূলা প্রকৃতি, প্রধান রূপ প্রকৃতি। আবার কি?
এরপর মহৎ বা বুদ্ধি থেকে শুরু করে একদম পঞ্চ তন্মাত্র পর্যন্ত। মহৎ বা বুদ্ধি থেকে শুরু করে পঞ্চ তন্মাত্র নয়, এটা হচ্ছে বলে দিচ্ছি। এটা হলো এরপর লিখো, যেটা লিখবে যে তত্ত্বান্তর প্রসূতিও বটে, তত্ত্বান্তর প্রসূতও বটে, তত্ত্বান্তর প্রসূতিও বটে, তত্ত্বান্তর প্রসূতও বটে। কোনগুলো? না, মহৎ বা বুদ্ধি, তারপরে অহংকার, তারপরে কি, তারপরে এখানে আহ মন, তারপরে পঞ্চ তন্মাত্র, পঞ্চ তন্মাত্র। এই তিনটে হলো তত্ত্বান্তর প্রসূতিও বটে, প্রসূতও বটে। কি কি কেমন বললেন স্যার, আপনি একটু বলুন। সাংখ্য দর্শনের ছকটা মনে নেই? আগের দিন পড়লে যে বাড়িতে পড়াশোনা করছো না তুমি একদম। না না, লিখেছি। লাস্টেরটা কি বললেন? মহৎ। আচ্ছা, সাংখ্য দর্শনের ছকটা মাথায় মনে করো। একদিকে প্রকৃতি, একদিকে পুরুষ। প্রকৃতি থেকে কিভাবে আসছে? মহৎ বা বুদ্ধি, তারপরে অহংকার, তারপরে দেখো চারটে জিনিস: পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন, পঞ্চ তন্মাত্র। পঞ্চ তন্মাত্রর নিচে থাকছে কি? পঞ্চ মহাভূত, তাই তো? পঞ্চ হ্যাঁ একবারে প্রকৃতির নিচে যে দুটো আছে, মহৎ বা বুদ্ধি, তারপরে অহংকার, এই দুটো দেখো তত্ত্বান্তর প্রসূতও বটে, প্রসূতিও বটে। হ্যাঁ, আর কারণ উৎপন্নও হচ্ছে আর উৎপত্তিও হচ্ছে কারোর থেকে, নিত্য অনিত্য। প্রসূতও বটে, প্রসূতও বটে। আরেকটা জিনিস কি সেটা? আরেকটা জিনিস হলো পঞ্চ তন্মাত্র। বুঝতে পেরেছো? এই তিনটে, তিনটে হলো তত্ত্বান্তর প্রসূতিও বটে, প্রসূতও বটে। বুঝতে পেরেছো? এরপরে আরেকটা জিনিস পড়ে রইল, তত্ত্বান্তর প্রসূত কিন্তু তত্ত্বান্তর প্রসূতি নয়। তত্ত্বান্তর প্রসূত কিন্তু তত্ত্বান্তর প্রসূতি নয়, মানে কোনো কিছু উৎপন্ন তার থেকে হয়নি। কোনগুলো? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন। ছকটা মনে করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং কি? মন। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, এই গেল পঞ্চমহাভূত তো হবে। হ্যাঁ, পঞ্চমহাভূত ঠিক। মঙ্গল ঠিক বলেছো, পঞ্চমহাভূত লাস্টে পড়ে থাকছে। তত্ত্বান্তর প্রসূত কিন্তু প্রসূতি নয়। এই চারটে হবে, চারটে। তাহলে আমাদের কি কি পেলাম? তত্ত্বান্তর প্রসূতি, তত্ত্বান্তর প্রসূত নয়, তত্ত্বান্তর প্রসূতিও বটে, প্রসূতও বটে, তত্ত্বান্তর প্রসূতও নয়, প্রসূতিও নয়। আরেকটা লাস্টে কি বললাম? তত্ত্বান্তর প্রসূত কিন্তু তত্ত্বান্তর প্রসূতি নয়। বোঝা গেল? সাংখ্য দর্শনের টোটালটাকে যদি আমরা দেখতে পাই, এর দ্বারা করা যায়। তো যাই হোক, সাংখ্য দর্শনে কি বলছেন? এই ব্যক্ত, অব্যক্ত এবং গয়ের জ্ঞান থেকে আমাদের কি হয়? না, আমাদের মোক্ষ বা মুক্তি ঘটে। তাহলে এই তিনটের জ্ঞান আমরা বুঝতে পারলাম, যে মূলা প্রকৃতি, প্রধান রূপ প্রকৃতি বা সাম্যাবস্থার প্রকৃতি, তাই তো? তো এই প্রকৃতি হলো কি? অব্যক্ত প্রকৃতি। তারপরে চলে যায় কার্যরূপ প্রকৃতি বা বৈষম্যাবস্থার প্রকৃতি। বোঝা গেল? বা অপ্রধান প্রকৃতি, তাই তো? বা কি? ব্যক্ত বা প্রকাশিত প্রকৃতি। সেটা কি? সেটা হলো কার্যরূপ প্রকৃতি। এবং এই দুটো কারণ কার্যরূপ প্রকৃতি বাদ দিয়ে আরেকটা জিনিস পড়ে রইলো, সেটা হলো পুরুষ, যেটাকে বলা হচ্ছে যেটাই আহ এই প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই? যেটা চৈতন্য স্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত যে পুরুষ, সেই পুরুষ। এই তিনটের প্রকৃত জ্ঞান থেকেই আমাদের কি হয়? আমাদের মোক্ষ বা মুক্তি হয়, তাই তো? আমরা সাধারণ এতে কি হয়? না, পুরুষের মধ্যে কি থাকে? পুরুষ স্বরূপত নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। আর প্রকৃতি কি? জড়, তাই তো? প্রকৃতি জড়, দুটোই নিত্য। এখানে কিন্তু দুটোই নিত্য, পুরুষও নিত্য, প্রকৃতিও নিত্য। কিন্তু পুরুষ কি? পুরুষের পুরুষ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, মানে সদা চৈতন্যবান এবং নিত্য মুক্ত। আর প্রকৃতি কিন্তু কি? প্রকৃতি হচ্ছে জড়, তাই তো? তার মধ্যে কিন্তু চৈতন্য নেই। কিন্তু কেমন? আমরা সবাই জানি যে একে অপরের কাছাকাছি থাকার কারণে
আমাদের কি হয়? না একের ধর্ম অপরে গিয়ে পড়ার ফলে প্রকৃতি নিজেকে চৈতন্যান্বিত মনে করে এবং পুরুষ নিজেকে কর্তা বলে মনে করে। তাই তো? যার ফলে আমাদের কি হয়? এই জগতের উৎপত্তি। কিন্তু যখন পুরুষ জানবে না, আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত, আমি কোনো কিছুর কর্তা নই। তাই তো? আমি সকল কিছুর অকর্তা এবং প্রকৃতি যখন জানবে কি না আমার মধ্যে চৈতন্য নয় আমি জড়। এই যে অবস্থাটা এটাই হলো সাংখ্য দর্শনে মুক্তি। বোঝা গেল? এরপর এই প্রসঙ্গে অনেক বাদানুবাদ আছে সাংখ্য দর্শনে যে এই মুক্তিটা কার? পুরুষের মুক্তি নাকি প্রকৃতির মুক্তি নাকি উভয়ের মুক্তি? সেইসব বাদানুবাদে আমাদের এখন যাওয়ার দরকার নেই। যাই হোক এটা তোমরা পড়বে, সাংখ্যকারিকা পড়বে, দেখবে অনেকটা খুঁজে পাবে। তো যাই হোক, আমার এখানে একটা অন্য প্রসঙ্গে আসতে গিয়ে অনেকটা জায়গা এখানে বলা হয়ে গেল। তো যাই হোক আমাদের বলা আবার সেই মেন জায়গায় ফিরে যাই। যে আমাদের বৈদিক সমাজ ব্যবস্থা বলো, আমাদের যা কিছুই বলো, সকল আমাদের প্রাচীন ভারতীয় সকল কিছুই কিসের উপর নির্ভরশীল ছিল? বেদের উপর নির্ভরশীল ছিল। আমাদের জীবনের ৪ টে স্তর ছিল আমরা সবাই জানি। কি, কি বলো দেখি? ফটাফট উত্তর দাও। কে বলবে? মঙ্গল বলো দেখি, মঙ্গল পারবে। হ্যালো স্যার, কোশ্চেনটা আরেকবার। আমাদের বৈদিক আ যুগে আমাদের জীবনের ৪ টে অবস্থা ছিল, ৪ টে স্তর ছিল। কি, কি? স্যার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়। না, না, না। ওটা বলবো। ওটা স্যার আমাদের বলবো? জীবজগতের উৎপত্তি ইয়েতে ওটা বলবো। দেবাশিস বলো তো? ওই ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, আমাদের বৈদিক যুগে আমাদের জীবনের ৪ টে স্তর ছিল। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। হুম? ব্রহ্মচর্য আশ্রমে কি পড়াশোনা। দেখো আমাদের এখন এই জীবনটা ওর সঙ্গে মিলিয়ে দেখো। আমরা ১ম জীবনে কি করি? পড়াশোনা করি। তারপরে পরের জীবনে কি করি? ঠিক এর পরের জীবনে আমাদের গার্হস্থ্য জীবন, সংসারাদি জীবন। তাই তো? এবং তারপরে এখনো দেখবে কেউ, কেউ একটু বেশি ঠাকুর বাকুড়ে একটু ইয়ে হয়ে যায়। আধ্যাত্মিক লাইনে একটু যায় কেউ একটু, আধ্যাত্মিক পড়াশোনা করে মঠে যায়। এরকম দেখবে পাই। সেরকমই একটা একটু আরো আ গোছানো ভাবে ছিল জীবনটা। বৈদিক জীবনটা কি ৪ টে পার্ট ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আমাদের ১ম জীবনে পড়াশোনা গুরুগৃহে পড়াশোনা করতে হতো। গুরুগৃহে থেকে ২য় গার্হস্থ্য জীবন সংসারাশ্রম, ৩য় বানপ্রস্থাশ্রম যেটা হচ্ছে কি না আমাদের এই এই মায়াময় জগৎ থেকে এই সংসার আশ্রম থেকে আমাদের নিজেকে গুটিয়ে আনার, নিজেকে বের করে আনার একটা স্তর। আর লাস্ট পর্যায়ে যেটা সন্ন্যাস আশ্রম, যেটা এই মানে আমাদের কি বলে ফ্যামিলি থেকে একেবারে ডিটাচ হয়ে শুধুমাত্র ঈশ্বরের আরাধনায় ঈশ্বরের জন্য জীবনযাপন করা, সেটা মানে সন্ন্যাস আশ্রম। যাই হোক, আমাদের বেদের ভাগটা আমি বলেছিলাম যে বেদের ভাগটাও কিন্তু এইভাবে নির্ধারিত হয়েছিল। আমাদের বলা হয় দেখবে ব্যাসদেব বেদের বিভাগটা করেছেন। তো কিভাবে তিনি করেছিলেন? যে দেখো আমাদের বেদে এত বড় বেদ, এত ভাস্ট তার আলোচনা। হুম? তো একটা মানুষ বেদের কোন অংশ থেকে শুরু করবে আর কথাই কখন শেষ করবে সেটা নির্ধারণ করতে গিয়ে কিন্তু বেদের বিভাগ। আমাদের বেদের সাধারণত বিভাগ কি মানে কটা বেদ? ৪ টে বেদ, কি ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু প্রত্যেকটি বেদেরও আবার পাঠ আছে, অংশ আছে, বিভাগ আছে। কি, কি? না ৪ টে পাঠ। ৪ টে পাঠ কি? না সংহিতা, বলো? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। হ্যাঁ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বলা বলা উচিত। সংহিতা বা মন্ত্র, তারপরে কি ব্রাহ্মণ, তারপর আরণ্যক, তারপর উপনিষদ। সংহিতা অংশে কি থাকতো? না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শিশুরা দেখবে, শিশুদেরকে যদি গভীর তত্ত্বালোচনায় নিয়ে যাওয়া হয় তাহলে শিশুরা কিন্তু পারবে না। তাদের মনোবল থাকে না, ঘুমিয়ে পড়ে। কিন্তু তাদেরকে ছড়া করে, সুর করে, অর্থ কিছু নেই, অর্থ তাদেরকে জানানো হচ্ছে না। তাদেরকে সুর করে কিছু জিনিস শুধু মনে রাখিয়ে দেওয়া হচ্ছে। তাই তো? সেই একই জিনিস হচ্ছে আমাদের বেদের মন্ত্র বা সংহিতা স্তরে। এখানে দেখবে গূঢ় তত্ত্ব বিরাট কিছু নেই। এখানে আছে কি একটা সুন্দর সুর আছে। সুরটা শুনে, শুনে সুরটা মনে রাখা। দেখবে আমাদের এরকম কিছু আ মানে সুরটা কি হয় আমাদের অর্থ বোঝার দরকার নেই। সুরটা সহজে মনে রাখা যায়। তো সেই অংশটা বেদের হলো কি মন্ত্র।
যাতে সেই অবস্থায় আমাদের কি ছাত্রদের ব্রেন অতটা ম্যাচিওর থাকে না। তাদেরকে যেন তেন প্রকারে না মনে রাখাতে হবে। পরে তাদেরকে অর্থ বোঝানো হবে, কিন্তু আগে মনে রাখাতে হবে। তো সেই স্তরটা হলো কি ব্রহ্মচর্যাশ্রম, এবং ব্রহ্মচর্যাশ্রমে পাঠ্য কি? আমাদের এই মন্ত্র বা সংহিতা। এরপর কি? মন্ত্র বা সংগীতের পর ব্রাহ্মণ। আমাদের বলেছিলাম কি? না, আমাদের ব্রহ্মচর্য আশ্রমের পরের আশ্রম কি? গার্হস্থ আশ্রম, সেটা সংসার আশ্রম। সেখানে আমাদের সেই অনুযায়ী বেদের ২য় পাঠ হচ্ছে কি? না আমাদের ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণে কি লিপিবদ্ধ আছে? ব্রাহ্মণে লিপিবদ্ধ আছে তোমার কি করে সংসার জীবন যাপন করতে হবে। সংসার জীবন করার জন্য বিভিন্ন যাগযজ্ঞ, পূজা অর্চনার বিধি, হুম? কোনটার কখন মানে প্রত্যেকটার নিয়ম, কোন যজ্ঞে কোন পূজাতে কি মন্ত্র পাঠ করতে হবে, অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ ইত্যাদি সকল কিছু কোথায় আছে? না বেদের ব্রাহ্মণ অংশে। এবং সেটা কোন পর্যায়ের পাঠ্য? জীবনের ২য় পর্যায়ে আমাদের তোমার আ গার্হস্থ্য আশ্রমে। বুঝতে পেরেছ? সংসার আশ্রমে পাঠ্য। ৩য় কি আমাদের জীবনের ৩য় স্তর কি? বানপ্রস্থাশ্রম। সেই বানপ্রস্থাশ্রমের পাঠ্য কি? না ওই সেই অনুযায়ী বেদেরও ৩য় নাম্বার পাঠ কি? আরণ্যক। আরণ্যকে কি আছে? না দেখবে পঞ্চতন্ত্র ইত্যাদি যে সকল উপাখ্যানমূলক গল্প আছে, সেই আমরা ছোটবেলাতেও দেখবে আমরা পড়েছি কি অনেক পৃষ্ঠা, ৪ পৃষ্ঠা, ৫ পৃষ্ঠা, ১০ পৃষ্ঠা, বা ২ পৃষ্ঠা, অনেক ক্ষেত্রে ১ পৃষ্ঠাও আছে। যাই হোক, আমরা একটা সুন্দর গল্প পড়লাম। গল্প পড়ার পর লাস্টে আমরা দেখতে পেলাম ২ লাইনের নীতিকথা বা ১ লাইনের নীতিকথা। পড়েছ নিশ্চয়ই অনেকেই। এগুলোকে বলা হয় উপাখ্যানমূলক, তাই তো? উপাখ্যান। এই উপাখ্যানমূলক যেকোনো রচনার মূলে হলো যে তুমি যে রচনাটা টোটালটা পড়ছো সেটা শেখানো নয়, ওই নীতিবাক্যর জ্ঞানটি তোমাকে শেখানো। বুঝতে পেরেছ? এই আরণ্যকে আছে কি? না নীতিবাক্যের জ্ঞান। এরকম মানে উপাখ্যানমূলক আলোচনা পুরোটাই কিন্তু আলোচনা দিয়ে ভরা কি আরণ্য। কেন? না আমাদের সংসার আশ্রম থেকে মনটাকে বাইরে নিয়ে যাওয়ার বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন জ্ঞান সেখানে আছে। কোথায় আছে? না আরণ্যকে আছে। বোঝা গেল? লাস্ট পর্যায়ে আমাদের জীবনের আশ্রম কোনটা? না সন্ন্যাস আশ্রম। সেই আশ্রমে পাঠ্য কোনটা? বেদের? না উপনিষদ। বোঝা গেল? উপনিষদ কি? উপনিষদকে বলা হয় রহস্য শাস্ত্র, উপনিষদকে বলা হয় বেদের চরম পরিণতি, উপনিষদকে বলা হয় আল্টিমেট, বেদের আল্টিমেট জ্ঞান আরকি। যাই হোক, তাহলে আমরা দেখো বেদের ৪ প্রকার বিভাগ পেলাম। প্রত্যেকটি বেদের আরকি। কি ঋগ্বেদেরও ৪ টে বিভাগ। মন্ত্র বা সংগীতা, আরণ্যক, উপনিষদ উপর থেকে নিচ পর্যন্ত লিখে নাও তোমরা। তোমরা খাতার উপরে এরকম লিখো। দেখো আমার দিকে তাকাও, তাহলে সবাই বুঝতে পারবে। একেবারে খাতার উপরে পরপর লিখে নাও। ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদের নিচে পরপর লিখে নাও। মন্ত্র বা সংগীতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ উপর থেকে নিচে। ঠিক প্রত্যেকটারই এরকম। মন্ত্র বা সংগীতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আবার অথর্ববেদেরও তাই। মন্ত্র বা সংগীতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তারপরে আবার আহ যজুর্বেদেও তাই। যজুর্বেদটা আমি আগে বলা উচিত ছিল। প্রত্যেকটি বেদে আমরা ঋক, সাম, যজু, অথর্ব উপরে লিখো। প্রত্যেকটি বেদের এরকম উপর থেকে নিচ এরকম লিখে নাও যে মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এবং এই অনুযায়ী নিচে লিখে নাও যে ওই মন্ত্র বা সংহিতা কোন আশ্রমের পাঠ্য? না আমাদের ব্রহ্মচর্য আশ্রমের পাঠ্য। তারপরে ব্রাহ্মণ, তাই তো? কোন অংশের পাঠ্য? না আমাদের গার্হস্থ্যাশ্রমের পাঠ্য। সংগীতা কি বলে আরণ্যক কোন আশ্রমের পাঠ্য? না আমাদের আহ বানপ্রস্থাশ্রমের পাঠ্য। উপনিষদ কোন আশ্রমের পাঠ্য? না আমাদের কি বলে সন্ন্যাস আশ্রমের পাঠ্য। বোঝা গেল এই পর্যন্ত? এরপর দেখো খুব সুন্দরভাবে বোঝা যাবে যে বেদান্ত কাকে বলে, এবং আমরা আজকে বেদান্ত বেদান্ত কাকে বলে এবং বেদান্ত থেকে আমাদের দেখো এরকম একটা প্রশ্ন সবার আসা উচিত যে কিভাবে অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত, দ্বৈতাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, অচিন্ত্য ভেদাভেদ, এই যে বেদান্তের সম্প্রদায়গুলো কিভাবে ব্রাঞ্চ গুলো সৃষ্টি হলো। বেদান্ত তো বুঝলাম উপনিষদ, কিন্তু কিভাবে ব্রাঞ্চ গুলো সৃষ্টি হলো, বিভিন্ন এত যে বিভিন্ন ব্রাঞ্চ, তার কারণ কি?
কিভাবে সৃষ্টি হলো সেই পর্যন্ত আমরা কিন্তু আজকে দেখব। তো এই যেটুকু বললাম সেটুকু লিখতে পেরেছো? সেইভাবে লিখেছো? বুঝতে পেরেছো? অসুবিধা থাকলে আগে বলো। হ্যাঁ স্যার, লিখতে পেরেছি। অন্যদের কারো কিছু প্রশ্ন স্যার ইয়া বলছি যে আরেকবার বলবেন ওই যে ওই জায়গাগুলো আমি তাড়াতাড়ি লিখতে পারিনি। কোনটা বলো? ওই যে লাস্টে বললেন যে ওই সামবেদটা এইটা মানে লাস্টে যে এটুকু বললেন সেইটুকু। খাতার এদিক থেকে ওদিক লিখে নাও ঋক, সাম, যজু, অথর্ব। উপরে ডান দিক টু বাঁ দিক একদম লিখে নাও ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদের নিচে 4টে পরপর লিখো। যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সামবেদেরও তাই। ওই মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। যজুর্বেদেরও তার সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, সংহিতা বা মন্ত্র আর কি। আর অথর্ববেদেরও তাই, যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপর থেকে নিচে এরকম লিখে নাও। দেখো প্রত্যেকটি বেদের, ঋগ্বেদেরও 4টে পার্ট পাচ্ছ সেম, সামবেদেরও সেম 4টে পার্ট পাচ্ছ, যজুর্বেদেরও তাই, অথর্ববেদেরও তাই। তাই তো? তো প্রত্যেকটি বেদের ফার্স্ট পার্ট কি পাচ্ছ বলো? সংহিতা। স্যার সঙ্গীত। সংহিতা। সেকেন্ড পার্ট কি পাচ্ছ? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। তারপরে থার্ড পার্ট আরণ্যক। আরণ্যক। ফোর্থ পার্ট উপনিষদ। তাই তো? এরপরে সংগীতা বা ব্রাহ্মণ এটা কোন আশ্রমের পাঠ? আমাদের বৈদিক যুগের সমাজ ব্যবস্থাটা কি ছিল? না, আমাদের সমাজ ব্যবস্থাটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগে বিভক্ত ছিল। কিন্তু যেভাবেই বিভক্ত হোক না কেন, যে জাতিরই হোক না কেন, প্রত্যেকের জীবনের প্রথম পাঠটা ছিল কি? ব্রহ্মচর্যাশ্রম, প্রথম আশ্রম। দ্বিতীয়টা কি? গার্হস্থ্যাশ্রম। তৃতীয় বানপ্রস্থাশ্রম। চতুর্থ সন্ন্যাসাশ্রম। তো প্রথম যে ব্রহ্মচর্য আশ্রম, সেই আশ্রমে পাঠ্য ছিল কোনটা? বেদের কোন অংশটা? মন্ত্র বা সংহিতা। দ্বিতীয় আমাদের আশ্রম কোনটা? গার্হস্থ্যাশ্রম। সেই গার্হস্থ্যাশ্রমে পাঠ্য ছিল কোনটা? ব্রাহ্মণ। তৃতীয় আমাদের বানপ্রস্থাশ্রম। বানপ্রস্থাশ্রমে বেদের কোন অংশটা পাঠ্য ছিল? না, বেদের। তো ফোন করে বিরক্তিকর না? তৃতীয় যে আমাদের জীবনের তৃতীয় পাঠ গার্হস্থ্যাশ্রম, সেই গার্হস্থ্যাশ্রমে বানপ্রস্থাশ্রম, সেই বানপ্রস্থাশ্রমে পাঠ্য ছিল কি? না আমাদের সংহিতা। না, সংহিতা নয়, আরণ্যক। আর চতুর্থ যে আমাদের জীবনের পাঠ, যেটা কি সন্ন্যাসাশ্রম, সেই সন্ন্যাসাশ্রমের পাঠ্য কি? উপনিষদ। তাই তো? আরণ্যক, উপনিষদ। সেই উপনিষদ কি একদম লাস্টে আসছে। আমি কোন জায়গাটা বলতে চাইছি বুঝতে পেরেছো তো? যে আমরা কোন মানে আমাদের কাছে যাতে ক্লিয়ার হয়ে যায় যে আমাদের জীবনের কোন স্তরে কোন বেদের কোন অংশটা পাঠ্য ছিল, তাহলে আমাদের বেদান্ত কাকে বলে জীবনে আর ভুলবে না, এবং অন্যান্যগুলো আমাদের জানা উচিত। তাই তো? এরপর দেখো, এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ। এরপর দেখো, হ্যাঁ স্যার। আরেকটা কথাই আসি, যে আমাদের বেদকে কেউ বলে, আমি কি বললাম যে বেদের 4 প্রকার যে বেদ আমাদের ঋক, সাম, যজু, অথর্ব, 4টে বেদের, প্রত্যেকটি বেদের 4টে করে পাঠ, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এরপর কেউ বলে কিভাবে, এই বিভাগটা একটু মনে রেখো। কেউ বলে বেদ 2 ভাগে বিভক্ত, মন্ত্র এবং কি? ব্রাহ্মণ। মন্ত্র এবং ব্রাহ্মণ। বুঝতে পেরেছো? ব্রাহ্মণের লাস্ট পার্ট কি? স্যার এটা আরেকবার একটু বলবেন, লিখে নেব, মানে কি বলছেন? কেউ বলেন বেদ 2 ভাগে বিভক্ত, মন্ত্র এবং ব্রাহ্মণ। ব্রাহ্মণের লাস্ট পার্ট হলো কি? আরণ্যক। এবং আরণ্যকের লাস্ট পার্ট হলো কি? উপনিষদ। বোঝা গেছে? কেউ বলেন, আমি প্রথমটা কি, ওটা ইন জেনারেল মোটামুটি সবাই স্বীকার করে, কিন্তু কেউ প্রথম যেটা বললাম যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এছাড়াও কেউ আছেন যারা কি বলেন, যারা বলেন যে বেদ 2 ভাগে বিভক্ত, মন্ত্র এবং ব্রাহ্মণ। এবং তারা কি বলেন, ব্রাহ্মণের লাস্ট পার্ট হলো কি? আরণ্যক, এবং আরণ্যকের লাস্ট পার্ট হলো উপনিষদ। বোঝা গেল?
তো আমি যেভাবেই যাই না কেন, বেদের বিভাগ যে যেভাবেই স্বীকার করুক না কেন, উপনিষদ যে বেদের লাস্টে, বেদের অন্ত সে বিষয়ে কোনো সন্দেহ নাই। বুঝতে পেরেছ? তো এই পর্যন্ত সবার ক্লিয়ার? এরপর বেদান্ত কাকে বলে? বেদান্ত কি? না বেদের অন্ত। বেদের অন্ত কি? উপনিষদ। আমরা এখানে পেলাম কি? না উপনিষদকে লাস্টে পেলাম কিনা? বিভাগগুলো যেভাবে বিভাগ করি না কেন প্রত্যেক বিভাগের লাস্টে কি উপনিষদ পাচ্ছি কিনা? পাচ্ছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এরপর দেখো যে আমাদের সদানন্দ যোগীন্দ্রের একটা আ ইয়ে আছে। তিনি একেবারে ১ম দিকে বেদান্ত সারের ৩ নম্বর ইয়েতেই বলেছেন যে কি বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ। এই প্রসঙ্গে আমাদের অনেক কিছু আলোচনা আসবে। এ প্রসঙ্গে উপনিষদী যে বেদান্ত তার বিভিন্ন ব্যাখ্যা আসবে এবং আ বেদান্তর ৩ টে প্রস্থান আসবে। এবং সেই প্রসঙ্গে ব্রহ্মসূত্র আসবে। ব্রহ্মসূত্র থেকে আমাদের অন্যান্য বেদান্তর বিভিন্ন যে সম্প্রদায়গুলো আছে সেই বিভাগগুলো আস্তে, আস্তে আসবে। কি জন্য বিভাগ সেগুলো আসবে। মন দিয়ে শোনো। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। যে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ। বেদান্ত মানে কি হলো? যে উপনিষদ যার প্রমাণ। এবং শুধু সেগুলোই বেদান্ত নয়। তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ। তার উপকারক যে সকল গ্রন্থ, শারীরক সূত্র ইত্যাদি সেগুলোকেও বেদান্ত বলা হয়। বুঝতে পেরেছ? ঠিক আছে, আমি আগে আরো কিছু বলি যে উপনিষদী যে বেদান্ত দেখো বিভিন্ন ভাবে আমি এখানের যে সদানন্দ যোগীন্দ্রের যে কথা সেখানেও আমরা পাচ্ছি উপনিষদ বেদান্ত এবং সেখানে আরো কিছু এক্সট্রা কিছু কথা পাচ্ছি যে উপনিষদ এর উপকারক যে সকল গ্রন্থ তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ সেগুলোকেও বেদান্ত। তো উপনিষদী যে বেদান্ত প্রথম কথা সেটা কি একদম সঠিক? এটা কি ঠিকঠাক? না হ্যাঁ, এটাই ঠিকঠাক। বিভিন্ন যেভাবেই দেখি না কেন উপনিষদই কিন্তু বেদের একদম লাস্ট, বেদের একদম অন্তিম পার্ট। তাই তো? আমরা বেদের বিভাগ দেখলাম ব্রহ্মচর্য ইয়ে কি বলে সংহিতা, ব্রাহ্মণ, নারায়ণক, উপনিষদ। বেদের বিভাগের দিকে আমরা দেখতে পেলাম যে একদম লাস্ট পার্ট হচ্ছে বেদের উপনিষদ। তাহলে এটা উপনিষদই বেদান্ত ১ নাম্বার। ২ নাম্বার বৈদিক পাঠবিধি অনুসারেও উপনিষদ যে লাস্টে সেটাও দেখলাম। যে আমাদের জীবনের যে ৪ টে স্তর ছিল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম, সেই পাঠবিধি সেই ৪ টে জীবনের ৪ টে স্তরের লাস্ট পাঠ যে সন্ন্যাস আশ্রম, সেই সন্ন্যাস আশ্রমের পাঠ্য ছিল কি? উপনিষদ। এটাও আমরা দেখলাম। তাই তো? তাহলে ২ দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা দিকে বলা হচ্ছে যে উপনিষদ কি? উপনিষদ হলো বেদের অন্তিম পরিণতি। দেবাশিস স্পিকারটা অফ করে দাও। আ উপনিষদ হলো কি বেদের অন্তিম পরিণতি। যে সেটাও আমরা দেখলাম। যে একেবারে লাস্ট বেদের একদম লাস্ট পরিণতি কি? উপনিষদ। আরেকটা দিক দিয়ে কেউ, কেউ বলে যে উপনিষদ হলো কি? বেদের চরম বেদের চরম পরিণতি বা বেদের এটা কি? যে রহস্য শাস্ত্র। বেদের রহস্য শাস্ত্র। কেন? না উপনিষদ হলো আ বেদের আল্টিমেট জ্ঞান গরিমার মানে আকর যেটাকে বলা হচ্ছে। তাই তো? আল্টিমেট যে তত্ত্ব কথা সেটা কোথায় আছে? না উপনিষদে আছে। দেখো আমাদের মন্ত্র বা সংহিতাতে কি আছে? সুর করে, করে কিছু ছড়ার মতো কিছু আছে। গার্হস্থ্যাশ্রমে কি আছে? কি করে সংসার জীবন যাপন করতে হবে সেসব আছে। আরণ্যকে কি আছে? না উপাখ্যান কিছু গল্প আছে। উপাখ্যানের আকারে কিছু নীতি কথা তোমার ওখানে বলা হয়েছে। কিন্তু উপনিষদই হলো এরকম শাস্ত্র যে শাস্ত্রে কি হয়েছে? আল্টিমেট সম্পর্কে আমাদের জ্ঞান দেয়। আল্টিমেট সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। আমাদের এই জগৎ জীবনের আসল পরিণতি কি? আমরা কোথা থেকে এসেছি? কোথায় যাবো? এবং আমাদের আ আল্টিমেট রিয়েলিটি কি? তাই তো? কোনটা সত্য আসলে? আমরা যেভাবে জগৎকে দেখছি সেটা সত্য নাকি অন্যভাবে সত্য? তাই তো? এই সকল কিছুর কথাবার্তা যে গূঢ় তত্ত্বালোচনা সেটা কোথায় আছে? না উপনিষদে। বোঝা গেছে? এইজন্য উপনিষদকে কি বলা হচ্ছে? রহস্য শাস্ত্র। আরেকটা বলা হচ্ছে কি? না উপনিষদ এটা কি? একমাত্র সন্ন্যাসীদেরই পাঠ্য। মানে উপনিষদে
কোনো গল্পের কোনো স্থান নেই, শুধু গভীর তত্ত্বকথা। এই যে গভীর তত্ত্বকথা, এই যে আল্টিমেট তত্ত্বকথা, সেই তত্ত্বকথাগুলো কি একজন সাধারণ মানুষের পক্ষে বোধগম্য করা সম্ভব নয়। তার জন্য বলা হয় উপনিষদের জ্ঞান যদি কেউ লাভ করতে পারে তাহলে আর সে সংসারী থাকে না। বোঝা গেল? সে মোক্ষ বা মুক্তিপ্রাপ্ত হয় তার। যাই হোক, আমরা অনেকভাবেই দেখলাম যে উপনিষদ কি বেদের একেবারে লাস্ট পার্ট এবং উপনিষদের সবথেকে তাত্ত্বিক পার্ট। সেটা কি? এই বেদের সবথেকে তাত্ত্বিক পার্ট সেটা হলো উপনিষদ। আর উপনিষদই কি? তাহলে বেদের অন্ত, এটাও দেখলাম। তাহলে উপনিষদই কি? বেদান্ত। বোঝা গেল? তাহলে উপনিষদই বেদান্ত, এই পর্যন্ত আমরা একটা সিদ্ধান্তে এলাম। কিন্তু সদানন্দ যোগীন্দ্রের শ্লোকটাতে দেখো যে বেদান্ত নাম ও উপনিষদ প্রমাণম তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ। শ্লোকটার আর্ধেকটা পর্যন্ত এখনো পৌঁছেছি, যে বেদান্ত নাম ও উপনিষদ প্রমাণম। এখনো আর্ধেকটা বাকি আছে, তাই তো? শ্লোকটার আর্ধেকটা পর্যন্ত আমরা পৌঁছেছি, আর্ধেকটা কিন্তু এখনো আমাদের বাকি আছে, যে তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ। তদুপকারিণী শারীরক সূত্রাদিনী মানে কি? এই পর্যন্ত উপনিষদই যে বেদান্ত সেই বিষয়ে কারোর সমস্যা নেই তো? এরপর দেখো তদুপকারিণী শারীরক সূত্রাদিনী চ, যে উপনিষদের উপকারী যে সকল গ্রন্থ, যেমন শারীরক সূত্র ইত্যাদি, সেগুলোকেও কিন্তু বেদান্ত বলা হয়, তাই তো? এরপর আরো সহজভাবে কিভাবে বলা যাবে যে কেবলমাত্র উপনিষদই বেদান্ত। বেদান্ত মানে কি? উপনিষদই বেদান্ত লিখে নিতে পারো। বেদান্ত মানে কি? উপনিষদই বেদান্ত। কিন্তু শুধুমাত্র, যেহেতু উপনিষদ বেদের লাস্ট পার্ট, অন্তিম পার্ট, তাই উপনিষদই বেদান্ত। কিন্তু উপনিষদই শুধুমাত্র বেদান্ত নয়, পরবর্তী ক্ষেত্রে উপনিষদের জ্ঞানের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে সেই সকল কিছুকেই বেদান্ত বলা হয়। উপনিষদ হলো বেদের অন্ত, তাই বেদান্ত। কিন্তু শুধুমাত্র উপনিষদই বেদান্ত নয়, এছাড়াও উপনিষদের জ্ঞানের উপর নির্ভর করে পরবর্তী ক্ষেত্রে যে সকল গ্রন্থাদি লিপিবদ্ধ হয়েছে সকল কিছুকেই বেদান্ত বলা হয়। বোঝা গেল যে শুধুমাত্র উপনিষদই বেদান্ত সেটা নয়, উপনিষদ ছাড়াও উপনিষদের জ্ঞানের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ, যে গ্রন্থই হোক না কেন, যেগুলো উপনিষদের জ্ঞানের উপর নির্ভর করে লিখিত হয়েছে, উপনিষদের উপর লিখিত হয়েছে, উপনিষদকে বিশদ করতে, উপনিষদের ব্যাখ্যার জন্য লিখিত হয়েছে, সকল কিছুই কিন্তু কি বেদান্ত নামে পরিচিত। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল? কারো সমস্যা আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? অন্যরা বুঝতে পেরেছো তো? এরপর দেখো এই দিক দিয়ে বেদান্তকে বলা হয় প্রস্থানত্রয়ী। এই দিক দিয়ে বেদান্ত হলো কি? প্রস্থানত্রয়ী। প্রস্তীয়তে জ্ঞায়তে অনেন ইতি প্রস্থানম। প্রস্তীয়তে জ্ঞায়তে অনেন ইতি প্রস্থানম। যার দ্বারা ব্রহ্মাত্মৈক্য জ্ঞান লাভ হয় তাকে বলা হয়, সেটাই হলো প্রস্থান। এই প্রস্থান কত প্রকার? না 3 প্রকার: শ্রুতি, স্মৃতি এবং ন্যায় প্রস্থান। বেদান্তের প্রস্থান কি? শ্রুতি, স্মৃতি এবং ন্যায়, 3টে ভাগে বিভক্ত। বেদান্তের প্রস্থান মানে কি? অ্যাকচুয়ালি আলোচনার শৈলী, যে আমাদের বেদান্তের আলোচনাটা 3টে ভাগে বিভক্ত: শ্রুতি, স্মৃতি এবং ন্যায়। শ্রুতি প্রস্থান কোনটা? না উপনিষদ ইটসেলফ, উপনিষদ নিজে। উপনিষদ কে বলা হয়? শ্রুতি প্রস্থানের অন্তর্ভুক্ত করা হয়। উপনিষদকে বলা হয় শ্রুতি প্রস্থান বেদের। কেন? না আমাদের বৈদিক যুগে গুরু শিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখা হতো সবকিছু, তাই তো? উপনিষদের যে জ্ঞান অ্যাকচুয়ালি সেটা কি? গুরু শিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখা হতো। অনেক পরে লিপিবদ্ধ করার তাগিদ যখন জেগেছে, যখন দেখলো মানুষের বুদ্ধি অতটা আর নেই, মনে রাখার ক্ষমতা কমেছে, তখন ওটা লিপিবদ্ধ করার তাগিদে লিপিবদ্ধ করা হয়েছে মাত্র। কিন্তু অ্যাকচুয়ালি উপনিষদটা কি? শুনে শুনে মনে রাখা হতো আগে। তার জন্য উপনিষদটাকে বলা হয় শ্রুতি প্রস্থান। উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে, সেগুলোকে বলা হচ্ছে স্মৃতিশাস্ত্র বা স্মৃতি প্রস্থান, তাই তো? কি স্মৃতি প্রস্থানের অন্তর্ভুক্ত কি কি? না মনু সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, শ্রীমদ্ ভগবদ গীতা, পুরাণ। পুরাণকে বলা হয় বেদের ইতিহাস। পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি, এগুলো সবই কিন্তু যে স্মৃতি প্রস্থানের অন্তর্ভুক্ত।
বোঝা গেল? শ্রুতি প্রস্থান উপনিষদ, স্মৃতি প্রস্থান কি? উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ, যেমন মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি। ৩ নাম্বার ন্যায় প্রস্থান। দেখো, বেদে যা কিছু বলা আছে তুমি নির্দ্বিধায় সেটা গ্রহণ করবে, হ্যাঁ, সেটাও নয়। ওখানে আমাদের বাদরায়ণ বা বেদব্যাস কি করলেন, যে এত উপনিষদ, এত ভাস্ট উপনিষদ, সেই উপনিষদ তো একটা মানুষের জীবনে, একজন মানুষ কি পড়ে বোধগম্য করা অত সহজ নয় মানুষের পক্ষে। সেই জন্য তিনি কি করলেন না, ওই টোটাল উপনিষদের নির্যাসটাকে লিপিবদ্ধ করলেন, হ্যাঁ, ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র বা শারীরক সূত্র বা শারীরক মীমাংসা নামক এক প্রকার গ্রন্থ। একই বইয়ের ভিন্ন ভিন্ন নাম, ব্রহ্মসূত্র, শারীরক সূত্র, শারীরক মীমাংসা। বোঝা গেছে? নামক গ্রন্থে কটা সূত্রে না 555টা সূত্রে, মাত্র 555টা সূত্রে। বুঝতে পেরেছো? এত বড় ভাস্ট উপনিষদ, সেখানে তিনি লিপিবদ্ধ করছেন কত? মাত্র 555টা সূত্রে। 555টা সূত্র কেমন? এখনকার দিনের হয়তো A4 পেজে আমাদের হয়তো 10 পেজও লাগবে না, আরো কমে হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো? এই ন্যায় প্রস্থানের অন্তর্ভুক্ত যে ব্রহ্মসূত্র বা শারীরক সূত্র বা শারীরক মীমাংসা বা বেদান্ত সূত্র, এটা এর ইম্পর্টেন্সটা কি এখন আমরা জানতে পারিনি। এরপর জানবো যে এটাকে ন্যায় প্রস্থানের অন্তর্ভুক্ত কেন করা হচ্ছে না। বলা হচ্ছে বেদান্তে বা বেদে যা কিছু লিখা বা লিপিবদ্ধ করা হয়েছে সেগুলো আমরা নির্দ্বিধায় মেনে নেব, হ্যাঁ, সেটা কেন মেনে নেব? সেই জন্য কোনটা মানবো কোনটা মানবো না, কেন মানবো না, বেদের কোন কথা বা উপনিষদের কোন কথা, কোন তত্ত্ব আমরা মানবো, মেনে চলবো, কোনটা মানবো না, এবং কেন মানবো না সেই বিষয়ে বিচার আছে, ন্যায় আছে, মীমাংসা আছে। বুঝতে পেরেছো? সেই জন্য এই মানে এই একে তো এত ক্ষুদ্র ক্ষুদ্র সূত্র, 555টি সূত্রে পুরো টোটাল উপনিষদের জ্ঞানটা লিপিবদ্ধ করেছেন। এবং শুধু জ্ঞানটাকে লিপিবদ্ধ করেননি, ওখানে তিনি উপনিষদ বাক্যের বিচারও করেছেন। কেন মানবো কোনো বাক্য, কেন মানবো না, বুঝতে পেরেছো? সেই জন্য এটাকে ন্যায় প্রস্থানের অন্তর্ভুক্ত করা হচ্ছে কি না, বাদরায়ণ বা বেদব্যাসের লিখিত এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র বা শারীরক সূত্র বা শারীরক মীমাংসা এই গ্রন্থটিকে। তাহলে এই পর্যন্ত আমরা কোথায় এলাম না, আমরা বেদান্ত কাকে বলে এলাম, যে উপনিষদই বেদান্ত পেলাম, কিন্তু তারপর দেখলাম উপনিষদ বেদান্ত নয়, উপনিষদ ছাড়া উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ পরবর্তী ক্ষেত্রে লিপিবদ্ধ হয়েছে সেগুলোও বেদান্ত। এবং এই প্রসঙ্গে আমরা পেয়ে গেলাম বেদান্তের প্রস্থান ত্রয়, কি শ্রুতি, স্মৃতি এবং ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান মানে উপনিষদ যেটা আকর, হ্যাঁ, সেটা উপনিষদ, সেই উপনিষদ হচ্ছে শ্রুতি প্রস্থান। স্মৃতি প্রস্থান কোনটা? শ্রুতির উপর নির্ভর করে যে সকল গ্রন্থ, মানে উপনিষদের উপর নির্ভর করে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে, মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি। পুরাণ মানে বেদের ইতিহাস। আবার ৩ নম্বরে পাচ্ছি কি ন্যায় প্রস্থান। ন্যায় প্রস্থানের অন্তর্ভুক্ত কি বাদরায়ণ বা বেদব্যাস কর্তৃক লিপিবদ্ধ কি ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র, শারীরক সূত্র বা শারীরক মীমাংসা, যাকে বলছি কি টোটাল উপনিষদের জ্ঞানটাকে তিনি লিপিবদ্ধ করেছেন কোথায় না, তার এই ব্রহ্মসূত্র নামক গ্রন্থে মাত্র 555টি সূত্রে। বোঝা গেছে? তো এটাকে কেন ন্যায় প্রস্থানের অন্তর্ভুক্ত করা হচ্ছে না, এখানে তিনি উপনিষদ বাক্যের বিচারও করেছেন। কেন কোনো তত্ত্ব বা কোনো উপনিষদ বাক্য কেন মানবো এবং কেন মানবো না সেই সম্পর্কিত বিচারও তিনি লিপিবদ্ধ করেছেন। সেই জন্য এটাকে কোথায় ন্যায় প্রস্থানের অন্তর্ভুক্ত করা হচ্ছে বা বেদান্তের ন্যায় প্রস্থান বলা হচ্ছে। বোঝা গেল এই পর্যন্ত? এরপর আমরা এই যে ন্যায় প্রস্থান পেলাম, এই ন্যায় প্রস্থান এটাই কিন্তু আমাদের সকল যে বেদান্ত সম্প্রদায়ের বিভাগগুলো, ব্রাঞ্চগুলো, সেই বিভাগের জন্য দায়ী কে না, এই ন্যায় প্রস্থান, এই ব্রহ্মসূত্র। সেটাও দেখবো এবং কিভাবে বেদান্তের বিভিন্ন ব্রাঞ্চের ভাগগুলো হচ্ছে সেটাও আমরা দেখতে পাবো। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো কিছু সমস্যা এই পর্যন্ত আগে বলো, তারপর আমি যাব। খাতা পেন সবাই রাখবে, আরো লিখতে হবে এরপরে। ঠিক আছে তো? এরপর দেখো, আমরা বাদরায়ণের ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রতে চলে এলাম এবং সেটা কি সেটাও বুঝতে পারলাম। এবং এরপর আবার বলছি যে কি না, এটা হলো ন্যায় প্রস্থান ঠিক আছে, কিন্তু এই ন্যায় প্রস্থান
ব্রহ্মসূত্রটাই বা ব্রহ্মসূত্রটাই আমাদের কিন্তু বেদান্তের এই যে এত বিভাগ, এত যে বিভিন্ন যে বিভাগ, সেই বিভাগের জন্য দায়ী কে? না এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। কেন দায়ী? না দেখো, এত বড় ভাস্ট উপনিষদ, সেই উপনিষদকে ৫৫৫টি সূত্রে লিপিবদ্ধ করাই নয়, সেখানে বিচার, প্রত্যেকটি উপনিষদ বাক্যের বিচারও সেখানে লিপিবদ্ধ করা হয়েছে, তাই তো? তো এই ৫৫৫টি সূত্রে কিভাবে সম্ভব? তাহলে কতটা গূঢ়ভাবে, কতটা হুম কঠিনভাবে লিখলে, গূঢ়ভাবে সংক্ষেপে লিখলে এইটা লিখা যায় ৫৫৫টি সূত্রে, ছোট ছোট এরকম ৫৫৫টি সূত্রে লিখা যায়। সেটা বুঝতে পেরেছো? তো তাহলে সেটা তো সাধারণ মানুষের পক্ষে বোধগম্য করা একেবারে সম্ভব নয়। যারা ব্রহ্মসূত্র পড়েছো তারা বুঝতে পারবে যে, যেমন অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, হুম, জন্মাদর্শ যতঃ, এইটাকে এরকম সূত্রগুলি সাধারণ মানুষ এটা পড়ে কি বুঝবে? কিছুই বুঝতে পারবে না। অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, আমাদের বেদান্তে যাদের বেদান্ত স্পেশাল ছিল তারা পড়বে একদম ১ম সূত্র, সেটা অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। ২য় সূত্র জন্মাদর্শ যতঃ। ৩য় সূত্র শাস্ত্রজনিত্যা। ৪র্থ সূত্র তত্ত্ব সমন্বয়। তো এইভাবে চলছে। তো এই একেকটি সূত্রের ব্যাখ্যা ১০০ পৃষ্ঠা ১৫০ পৃষ্ঠাও হয়। বুঝতে পেরেছো? আমাদের যে বইগুলি আছে, মানে কি আছে তার মধ্যে। তো তাহলে এরকম গূঢ় সূত্র, হ্যাঁ, গূঢ়াকারে লিখিত সূত্রের অর্থবোধ সাধারণ মানুষের পক্ষে বোধগম্য হওয়া সম্ভব নয়। তাই এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উপর বিভিন্ন সময় বিভিন্ন ভাষ্যকার তাদের নিজ নিজ ভাষ্যমত অনুযায়ী এক একটা করে ভাষ্য গ্রন্থ বা ব্যাখ্যা গ্রন্থ লিখে গেছেন। কি বললাম বোঝা গেল? এই যে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র এতটাই গূঢ়, যেটা সাধারণ মানুষের পক্ষে বোধগম্য সম্ভব নয়, বোধগম্য করা, বোঝা সম্ভব নয়। তো সেই জন্য বিভিন্ন কমেন্টেটর, বিভিন্ন ভাষ্যকার কি করেছেন? না বিভিন্ন সময়ে, না তাদের নিজ নিজ ভাষ্যমত অনুযায়ী এক একটা এই ব্রহ্মসূত্রের উপর ভাষ্য গ্রন্থ লিখে গেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে তাদের সেই এক একটি ভাষ্য গ্রন্থের যে ভাষ্যমত, সেই ভাষ্যমত অনুযায়ী বেদান্তের এক একটা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। তাহলে প্রথম কথা কি বললাম? না এটা যেহেতু এত গূঢ়াকারে লিখিত, সাধারণ মানুষের কাছে বোধগম্য অত সহজ নয়, বোধগম্য করা অত সহজসাধ্য নয়। সেই জন্য সাধারণ মানুষের যাতে বোধগম্য হয়, সেজন্য বিভিন্ন কমেন্টেটর, বিভিন্ন ভাষ্যকার কি করেছেন? বিভিন্ন সময়ে, মানে সবাই তো একই টাইমে জন্মে একই টাইমে লিখে গেছেন ওটার ভাষ্যগ্রন্থ বা ব্যাখ্যাগ্রন্থ, সেরকম নয়। বিভিন্ন সময়ে তারা এসেছেন পৃথিবীতে এবং তারা দেখেছেন এটা একটা ভাষ্যগ্রন্থ লিখলে সুবিধা হয়, এবং তাদের নিজ নিজ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষ্যকার তাদের নিজ নিজ মত অনুযায়ী এই ব্রহ্মসূত্রের উপর এক একটা ভাষ্য গ্রন্থ লিপিবদ্ধ করে গেছেন। এবং এই এক একটি ভাষ্য মত অনুযায়ী বেদান্তের এক একটি সম্প্রদায়ের উদ্ভব বা বেদান্তের এক একটি সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে পরবর্তী কালে। বোঝা গেল? এই পর্যন্ত যা বলেছি এটা বুঝতে পারলে? এরপর আরো এটা ক্লিয়ার হবে, দেখো। হ্যাঁ স্যার। এরপরে দেখো যে শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বাকাচার্য, তোমার বল্লভাচার্য, গোবিন্দাচার্য, আমাদের প্রধান বেদান্তের ৬টি সম্প্রদায়ের কথা বলা হয়। পরপর শঙ্করাচার্য কি লিখেছেন এই ব্রহ্মসূত্রের উপর? পরপর লিখবে। কেমন লিখবে বলে দিচ্ছি। শঙ্করাচার্য একেবারে খাতার বাঁ দিকে, মাঝে লিখবে তার ভাষ্য গ্রন্থটি, উপরে লিখো বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্রের উপরে লিখো ব্রহ্মসূত্র, নিচে লিখো রো দিয়ে বাঁ দিকের ১ নম্বরে লিখো শঙ্করাচার্য। ব্রহ্মসূত্রের উপর কোন ভাষ্য গ্রন্থ লিখেছেন? না তিনি শারীরক ভাষ্য। তার পাশে তার ভাষ্য মতটা কি? না অদ্বৈতবাদ। বোঝা গেল? তারপর শঙ্করের নিচে রামানুজাচার্য ব্রহ্মসূত্রের উপর কোন ভাষ্য লিখেছেন? শ্রী ভাষ্য। তার ভাষ্যমতটা কি? বিশিষ্টাদ্বৈতবাদ। বোঝা গেল কি বললাম? এইভাবে লিখতে থাকো। আরেকবার বলবেন? আরে উপরে বাঁ দিক থেকে ডান দিকে লিখো, একদম বাঁ দিকে লেখো শঙ্করাচার্য, তারপরে লিখো শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের উপর কোন গ্রন্থ লিখেছেন, কোন ভাষ্য লিখেছেন? না শারীরক ভাষ্য।
শারীরক ভাষ্যের পরে ডান দিকে একদম খাতার একদম রাইট সাইডের দিকে লিখো, ওরই সোজা সোজা একদম লিখো কি দ্বৈতবাদ বা দ্বৈত বেদান্ত। শঙ্করাচার্যের ঠিক নিচে লিখো রামানুজাচার্য। এখানে শারীরক ভাষ্য শঙ্করাচার্যের শারীরক ভাষ্য লিখেছিল, ঠিক তার নিচে লিখো রামানুজের ক্ষেত্রে রামানুজের সোজাসুজি কি বলে শ্রী ভাষ্য। আর শ্রী ভাষ্যেরও ডান দিকে আবার লিখো যেখানে লিখেছে অদ্বৈতবাদ উপরে শঙ্করাচার্যের ক্ষেত্রে, ঠিক তার নিচে লিখো বিশিষ্টাদ্বৈতবাদ। বোঝাতে পারলাম কিভাবে লিখবে? স্যার এরপর লিখো মধ্যাচার্য। তিনি ব্রহ্মসূত্রের উপর কোন ভাষ্য লিখেছেন? পূর্ণপ্রজ্ঞ ভাষ্য বা মধ্য ভাষ্য। চার নম্বরে লিখো নিম্বাকাচার্য। তিনি ব্রহ্মসূত্রের উপর কোন ভাষ্য লিখেছেন? বেদান্ত পারিজাত সৌরভ। বেদান্ত পারিজাত সৌরভ। বেদান্ত পারিজাত সৌরভ। বোঝা গেল? বেদান্ত পারিজাত সৌরভ। তার বেদান্ত মতটার কি নাম ডান দিকে লিখে নাও, ওটা বলতে ভুলে গেলাম, ওটা দ্বৈতাদ্বৈতবাদ। আর মধ্যের ওটা কি? দ্বৈতবাদ। এরপর লিখো বল্লভাচার্য। বল্লভাচার্য তার ব্রহ্মসূত্র কোনটা কি বললেন আরেকবার বলবেন? ওই মধ্যা মধ্যা মধ্যাচার্য মানে পূর্ণ প্রজ্ঞা ভাষ্য, ওটা কি মানে কি বাদ? দ্বৈতবাদ। দ্বৈতবাদ। এরপর লিখো শুদ্ধাদ্বৈত। বল্লভাচার্য। বল্লভাচার্য মাঝে লিখো অনুভাষ্য, একদম রাইটে লিখো শুদ্ধাদ্বৈতবাদ। স্যার আরেকবার বলবেন? বল্লভাচার্য তিনি কি লিখেছেন ব্রহ্মসূত্রের উপর? অনুভাষ্য। হ্যাঁ, এবং তার অনুভাষ্যের যে ভাষ্যমত অনুযায়ী তিনি ব্যাখ্যা করছেন ব্রহ্মসূত্রকে, সেটা কি? অর্থাৎ তার মতবাদটার নাম কি? শুদ্ধাদ্বৈতবাদ। নিম্বকাচার্য দ্বৈতাদ্বৈতবাদ। নিম্বাকাচার্য বেদান্ত পারিজাত সৌরভ দ্বৈতাদ্বৈতবাদ বা ভেদাভেদবাদ। তারপরে লাস্টে লিখো, লাস্টে হচ্ছে যে একেবারে 6 নম্বরে গোবিন্দাচার্য। গোবিন্দাচার্য হচ্ছে গোবিন্দ ভাষ্য। ব্রহ্মসূত্রের উপর যে ভাষ্যটা লিখেছেন সেটা হলো কি? গোবিন্দ ভাষ্য। তার ভাষ্য মতটার নামটা কি? অচিন্ত্যেয় ভেদাভেদবাদ। অচিন্ত্যেয় ভেদাভেদবাদ। তার ভাষ্য মতটার নাম হলো অচিন্ত্যেয় ভেদাভেদবাদ। বোঝা গেছে? তাহলে আমি উপর থেকে নিচ পর্যন্ত আবার বলছি। শঙ্করাচার্য শারীরক ভাষ্য অদ্বৈতবাদ। রামানুজাচার্য শ্রীভাষ্য বিশিষ্টাদ্বৈতবাদ। মধ্যাচার্য পূর্ণপ্রজ্ঞ বা মধ্যভাষ্য দ্বৈতবাদ। নিম্বাকাচার্য বেদান্ত পারিজাত সৌরভ দ্বৈতাদ্বৈত বা ভেদাভেদবাদ। বল্লভাচার্য অনুভাষ্য শুদ্ধাদ্বৈতবাদ। গোবিন্দাচার্য গোবিন্দ ভাষ্য অচিন্ত্য ভেদাভেদবাদ। হয়েছে? হ্যাঁ বলো। বলছি ওই গোবিন্দাচার্যের ওর আরেকটা নাম তো জীব গোস্বামী। হ্যাঁ, গোবিন্দাচার্যের নিয়ে ওটা অনেক মতভেদ আছে। কেউ কেউ বলেন জীব গোস্বামী। আমাদের হ্যাঁ বলো। আমি ওটা জানি জীব গোস্বামীর অচিন্ত ভেদাভেদবাদ, তাই বলছি যে মানে উনি আর হ্যাঁ, উনি ওটা একই। না অচিন্ত্য ভেদাভেদবাদটা যে শুধুমাত্র জীব গোস্বামীর নয়, আমাদের ষড়বিধ গোস্বামী আছে বৈষ্ণব বেদান্তে। গৌড়ীয় বৈষ্ণব বেদান্তে ষড়বিধ গোস্বামী সবাই কিন্তু অচিন্ত্য ভেদাভেদবাদের প্রবক্তা। এবং কোথাও তুমি পাবে যে অচিন্ত্য ভেদাভেদবাদ জীব গোস্বামীর, কোথাও রূপ গোস্বামীর, কোথাও সনাতন গোস্বামীর, হ্যাঁ এরকম পাবে। তো মোট কথা হচ্ছে যে গোবিন্দাচার্যকে ওই জীব গোস্বামী কেউ কেউ বলেন এটা, কিন্তু জীব গোস্বামী যে গোবিন্দাচার্য সেটাও আবার বলা যাবে না। বুঝতে পারছো? এই নিয়ে প্রচুর সংশয় আছে।
তোমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। খুব আস্তে আমি কথা শুনতে পাচ্ছি তোমার। যাই হোক, এই পর্যন্ত বোঝা গেল যে তাহলে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র বা শারীরক সূত্র বা শারীরক মীমাংসাটা আসলে কেমন? বুঝতে পেরেছো? যে আসলে কি জিনিস, যে ওটা জন্যই কিন্তু দেখো বেদান্তের এতগুলো ভাগগুলো সৃষ্টি। বুঝতে পেরেছো? এটা বোঝা গেছে নিশ্চয়। এরপর আমরা শঙ্করের অদ্বৈতবাদ, শঙ্কর, রামানুজ এবং মধ্ব তিনটে তোমাদের নেটের সিলেবাসে আছে। অন্যান্যগুলোও আমি আহ সংক্ষেপে বলে দেবো কোনটা কি। মূল বক্তব্যগুলো কি আমি পরের দিনে ক্লাসে প্রত্যেকটি সম্প্রদায়ের, বেদান্ত সম্প্রদায়ের মূল বক্তব্য কি সেটা বলে তারপরে অদ্বৈত বেদান্তে ঢুকবো। আজকে এই পর্যন্তই থাক। আজকের যা পড়ালাম সেটুকু বুঝতে পেরেছো? কারো কিছু অসুবিধা হলো? স্যার বলছি এই ব্রহ্মসূত্রটা কি ওই মহর্ষি বাদরায়ণের লেখা? হুম বাদরায়ণ বা বেদব্যাসের লেখা ব্রহ্মসূত্র 555টি সূত্রে যে লিখেছেন বললাম উপনিষদ ব্যাস। আচ্ছা, হ্যাঁ। দেবাশিসের মন নেই ক্লাসে মনে হচ্ছে। যাই হোক স্যার আমার ভীষণ শরীর খারাপ। ও আমি লিখতে পারছি না, মানে তাও আমি আস্তে আস্তে করে লিখছি। ও যাই হোক, ডাক্তার দেখো, এখন ওমিক্রন আসছে, এখন খুব সাবধানে থেকো সবাই। আচ্ছা, অন্যদের কারো কিছু প্রবলেম আছে? বলো একটু। যে কোনো প্রবলেম হলে অবশ্যই বলতে পারো, কোনো লজ্জা টজ্জার কিছু নেই। স্যার সবই বুঝেছি আপাতত। বেশ বেশ, ঠিক আছে। যেটা পড়ালাম সেটার রেকর্ডিং পেয়ে যাবে। আজকে ভালোভাবে রেকর্ডিং হয়েছে, আর প্রত্যেকটা ক্লাসেরই তোমাদের রেকর্ডিং আছে। আরেকটা জিনিস বলে দিই, যেহেতু আমি তো এতদিন ক্লাস নিইনি, তোমাদের ডাইরেক্টলি কিছু তোমাদের সঙ্গে বলা হয় না। প্রত্যেকটি ক্লাসেরই রেকর্ডিং আছে। একটা ক্লাসের মনে হয় রেকর্ডিং কোনোভাবে হয়ে গেছিল গোলমাল মোবাইলে, তো সেটাও দেখবে তোমাদের গ্রুপে লিখেছিলাম। বাকি যেগুলো ওই তোমাদের মেটা এথিক্সের বা ওগুলো হয়ে গেছে। সবাই সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে সঙ্গে একটা গেলেই তোমাদের কাছে চলে যাবে। আর আমি বেশিরভাগটাই সবই আপলোড করে দিয়েছি, আজকেরটাও করে দেবো। তোমাদের শুধুমাত্র ওগুলো পাবলিক করা হয়নি, এরগুলো ওই কণিকার একটু প্রবলেম আছে। কণিকার একটু পিএইচডি পাওয়ার ব্যাপার আছে তো যাদবপুরে। তো ওটা পেয়ে যাওয়ার পরে ও অসুবিধা নেই, তার আগে একটু সমস্যা ওর আছে পাবলিক করলে এগুলো। ওগুলো তোমাদের আমি ইন্ডিভিজুয়ালি মেল আইডি ওখানে পুট করে দেবো শুধুমাত্র ওই কণিকার ভিডিওগুলোর জন্য। সেই এগুলোতে আমি তোমাদের মেল আইডি নিয়ে ওখানে পুট করব, এবং প্রত্যেকের মোবাইলে যে মেল আইডিটি আছে, যেটাতে মানে যে মেল আইডিটা গুগলে পুট করা আছে বর্তমানে, সেই মেল আইডিটি তোমরা দেবে। হ্যাঁ, সেটা ওখানে পুট করলে তোমরা তোমাদের ফোন থেকে খুললেই ওটি দেখতে পাবে। ওটার লিঙ্ক যদি কাউকে শেয়ার করো সেও দেখতে পাবে না, বা তোমরা যদি অন্য মেল তোমার মোবাইলে খোলা থাকে, ফোনে খোলা থাকে, তাহলে সেখান থেকেও ওটা ওপেন হবে না। কণিকার যে ভিডিওগুলো ও সম্ভবত পড়াচ্ছে লাস্টের প্র্যাকটিক্যাল ফিলোসফি, যেটা অ্যাপ্লাইড ফিলোসফি, ওই ভিডিওগুলো ওগুলো সব আছে, আমার আপলোড করাই আছে, কিন্তু পাবলিক করা হয়নি। বুঝতে পেরেছো? ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।